হ্যালো মা, তুমি আমার বাড়িতে হোলির জিনিসপত্র পাঠাচ্ছ তো? দেখো, এবার কিন্তু আমার জন্য অনেক বেশি করে জল রং, তেল রং আর পটল রং পাঠাবে। আমি এবার পাড়ার সবাইকে রং মাখাবো, দারুণ মজা হবে। একদম নয়, শ্বশুর বাড়িতে গিয়ে কাউকে কিন্তু ডিস্টার্ব করবি না। আমি তোকে বারবার বারণ করেছি, বিয়ের আগে যা করেছিস করেছিস, কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে কিছু ভুলভাল করবি না। তোর শাশুড়ি মা যেন আমাকে ফোন করে 2-4টে কথা শোনাতে না পারে বলে দিলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি কাউকে রং মাখাবো না। আমি শুধু আমার পরিবারের সঙ্গে রং খেলবো, কিংবা আমি রংগুলো নিজের মুখে মেখে বসে থাকবো। হয়েছে এবার আমি যেগুলো বলেছি সেগুলো কিন্তু পাঠিয়ে দেবে। আর হ্যাঁ, আমাদের জন্য অনেক অনেক মিষ্টি পাঠাবে। হ্যাঁ। পরের দিনই দীপান্বিতার মা মেয়ের শ্বশুর বাড়িতে জল রং, তেল রং, আবির, পিচকিরি, রং ভরা বেলুন ইত্যাদি পাঠায়। সেই সাথে প্রচুর মিষ্টিও পাঠিয়ে দেয়। সেগুলো দেখে দীপান্বিতার শ্বশুর বাড়ির লোকেরা অত্যন্ত অবাক হয়। বাবা, বৌমা, তোমার বাবা মা তো মনে হচ্ছে 2-4টে রঙের দোকানি পাঠিয়ে দিয়েছে। এত জিনিসপত্র পাঠানোর কি দরকার ছিল? তুমি তো এখন বড় হয়ে গেছো, এত রং নিয়ে তুমি কি করবে? তার থেকে বরং আমাদের পাশের বাড়িতে কতগুলো বাচ্চা কাচ্চা আছে, ওদেরকে গিয়ে তুমি কিছু রং দিয়ে দাও, ওরা খেলতে পারবে। না না, আমি রং খেলতে খুব ভালোবাসি। আমি আমার রংগুলো কারো সঙ্গে শেয়ার করতে পারবো না। আপনার যদি রং দেওয়ার ইচ্ছা হয় তাহলে আপনি নিজে রং কিনে বাচ্চাদের মধ্যে বিলিয়ে আসুন। আমার বাবা মা আমার জন্য অনেক দামি দামি রং পাঠিয়েছে। তাছাড়া কারো যদি আমার রং নেওয়ার ইচ্ছা হয় আমার কাছে এসে রং মেখে যাবি। দীপান্বিতার কথা শুনে তার শাশুড়ি মায়ের কিছু বলার থাকে না। দেখতে দেখতে হোলির দিন চলে আসে। দীপান্বিতা সকালবেলা ঘুম থেকে উঠে বালতিতে রং গুলে সমস্ত কিছু তৈরি করতে থাকে, কিন্তু সে ব্রেকফাস্ট রান্নাবান্না করে না। এমন সময় পাশের বাড়ি থেকে জনকবাবু লুচি এবং আলুর দমের সুগন্ধ পায়, কিন্তু তার নিজের বাড়িতে তখনও পর্যন্ত কিছুই রান্না হয় না। এই যে বৌমা, তুমি আজকে সকালবেলা রান্না বান্না করোনি? আমার তো ভীষণ খিদে পেয়েছে। আমি কখন থেকে ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করছি, তুমি আমাদের খেতে দেবে না? উফ বাবা, আজকে তো হোলি, আজ আবার খাওয়া দাওয়া কিসের? ও, অবশ্য আমার বাপের বাড়ি থেকে অনেক মিষ্টি পাঠানো হয়েছে। আপনি বরং ওই মিষ্টি খেয়ে এক গ্লাস জল খেয়ে নিন। আর হ্যাঁ, আপনাকে তো রং মাখানোই হয়নি। এই বলে দীপান্বিতা তার শ্বশুর মশাইকে ভালো করে রং মাখিয়ে দেয়, কিন্তু জনকবাবু মোটেই রং মাখতে পছন্দ করে না, তাই সে হোলির দিনে বাড়ি থেকেও বেরোতে চায় না। কিন্তু দীপান্বিতা তার শ্বশুর মশাই এবং শাশুড়ি মা দুজনকেই জোর করে অনেক অনেক রং মাখিয়ে দেয়, কিন্তু নতুন বৌমাকে তারা কিছু বলতেও পারে না। কিছুক্ষণের মধ্যেই দীপান্বিতা রং নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। সে যাকেই দেখে তাকেই বেশি বেশি করে রং মাখিয়ে ভূত বানিয়ে দেয়। তাদের পাড়ার মধ্যে অনেকেই কর্পোরেট সেক্টরে চাকরি করে। তারা যখন অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয়, দীপান্বিতা তাদের গায়েও রং ঢালতে শুরু করে। আরে দিদি, আপনি এরকম গায়ে পরে রং মাখতে আসছেন কেন? দেখতে পাচ্ছেন না আমরা অফিসে যাচ্ছি? এখন আপনার জন্য তো আমাদের আবার বাড়ি থেকে জামা চেঞ্জ করে আসতে হবে। এরকম জামা পরে আর অফিসে যাওয়া যায় নাকি? এ বাবা, রং যখন মাখবেন না, তাহলে হোলির দিনে বাড়ি থেকে বেরিয়েছেন কেন? আজকে হোলি মানে সবাইকে রং মাখতে হবে। আর যদি রং মাখতে না চান তাহলে বাড়িতেই থাকবেন, রাস্তায় বেরোনোর কোনো দরকার নেই, বুঝেছেন? ইয়ার কি মানে জায়গা পেয়েছেন? রাস্তাটা কি আপনার বাবার সম্পত্তি? আমরা কবে বেরোবো না বেরোবো আপনার জানার দরকার নেই। আমাদেরকে রং মাখাতে বারণ করা হয়েছিল, আপনি তারপরও কেন আমাদেরকে রং মাখাচ্ছেন? এভাবেই রাস্তার লোকজন ভীষণই চিৎকার চেঁচেমেচি শুরু করে দেয়। তাই তখনই দীপান্বিতার শ্বশুরবাড়ির লোকজন বাইরে বেরিয়ে আসে। আসলে আমার বৌমা বুঝতে পারেনি, আপনারা দয়া করে কিছু মনে করবেন না। এই যে বৌমা, ঘরে চলো। আগে যদি জানতাম তুমি এরকম কাণ্ড ঘটাবে তাহলে তোমাকে বাড়ি থেকে বেরোতেই দিতাম না। এত বড় ধাড়ি মেয়ে এখনো কচি বাচ্চাদের মতো একে ওকে রং মাখিয়ে বেড়াচ্ছে। এই বলে বিদিশা দেবী দীপান্বিতাকে টানতে টানতে বাড়িতে নিয়ে যায়। কিন্তু এতে করে দীপান্বিতার খুবই খারাপ লাগে, কারণ সে এখনো পর্যন্ত মন ভরে হোলি খেলতে পারে না। তোমার বাবা মা তোমাকে কিছুই শিক্ষা দিয়ে পাঠায়নি? তোমার কোনো জ্ঞান নেই? এত বড় মেয়ে হয়েছো, যাকে তাকে রং মাখিয়ে দিচ্ছ। তুমি জানো না অনেকে রং মাখতে চায় না? আজ পর্যন্ত আমার ছেলে মেয়েদের জন্য আমাকে কোনো প্রতিবেশীর কাছে কথা শুনতে হয়নি, কিন্তু তোমার জন্য হোলির দিনে আমাকে এভাবে অপমানিত হতে হলো। আমি কি করে জানবো ওদের খারাপ লাগবে? আপনি শুধু শুধু আমাকে বকছেন। হোলির দিনে সবাই সবাইকে রং মাখায়, এটা এমন বড় ব্যাপার নাকি?
ঠিক এমন সময় বিদিশা দেবীর প্রতিবেশী অরুণিমা দেবী তার বৌমা সুপর্ণাকে নিয়ে সেখানে আসে। তাদের হাতে এক থালা রং এবং মিষ্টিও থাকে। সুপর্ণা হোলির দিনে খুব সুন্দর করে সাজগোজ করে শাশুড়ি মায়ের সাথে প্রতিবেশীদের বাড়িতে রং খেলতে আসে। বিদিশা দেবী এবং অরুণিমা দেবী একে অপরের খুব ভালো বন্ধু হওয়ায় তারা খুশি মনে একে অপরকে রং মাখায়। আজকে তো তোর বৌমার শ্বশুর বাড়িতে প্রথম হোলি, তাই ভাবলাম একটু তোদের সঙ্গে রং খেলতে আসি। এই যে সুপর্ণা, আমি আর বিদিশা কিন্তু অনেক বছরের বন্ধু, তাই আমি চাই আমাদের বৌমাদের মধ্যেও যেন একই রকমের বন্ধুত্ব থাকে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি তো এখানে একদম নতুন, আমার কোনো বন্ধু হয়নি, তাহলে আমি আমার নতুন বন্ধুকেই ভালো করে রং মাখাবো। এই বলে দীপান্বিতা তার পটল রঙের বালতিটা এনে সুপর্ণার গায়ে পুরোপুরি ঢেলে দেয়। কিন্তু সুপর্ণা আশা করেছিল দীপান্বিতা হয়তো তাকে শুধু আবির মাখাবে, কিন্তু দীপান্বিতা সুপর্ণাকে একেবারে পটল রং মাখিয়ে ভূত বানিয়ে দেয়। একি, তুমি আমাকে পটল রং মাখালে, আমি আবির মেখে সুন্দর সুন্দর হোলির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করব ভেবেছিলাম, তুমি আমাকে এরকম ভূত সাজালে? কোনো অ্যাস্থেটিক সেন্স নেই বলো, গাইয়া মেয়ে কোথাকার। হোলির দিনে সবাই রং মাখবে, এটাই তো স্বাভাবিক, আর তুমি কিসের অ্যাস্থেটিক্সের কথা বলছো? আবির কি কোনো রং হলো? তুমি মনে হয় কোনোদিনও ঠিক মতো রং খেলোনি। আবির খেলাকে রং খেলা বলে না, এরকম পটল রং মেখে ভূত হওয়াকেই তো রং খেলা বলে। মা, আমি আপনাকে আগেই বলেছিলাম এদের বাড়িতে আসতে হবে না, আপনি আমার কথা শুনলেন না। বিদিশা কাকিমার বৌমার কোনো কমন সেন্স নেই, স্টুপিড বীজ কোথাকার। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। এভাবেই সুপর্ণা উল্টোপাল্টা কথা বলে সেখান থেকে চলে যায়। তাই দীপান্বিতার খুবই খারাপ লাগে। দূর, ভাবলাম শ্বশুর বাড়িতে এসে হোলিতে কত মজা করব, কিন্তু এরকম কিছুই হলো না। ভালো করে কাউকে রং মাখাতেই পারলাম না, তার উপর উল্টে সবার কাছে বকাই খেয়ে যাচ্ছি। আমার আর ভালো লাগছে না। এই বলে দীপান্বিতা ঘরে গিয়ে তার স্বামীকে ফোন করে। তার স্বামী সায়ন আজকে সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে চলে যায়। হ্যালো, শোনো না, আমি ঠিকমতো হোলি খেলতে পারছি না, তুমি এখনই বাড়িতে চলে এসো। তোমার বসকে বলো তোমার খুব শরীর খারাপ করছে, এই বলে তুমি বাড়ি চলে এসো প্লিজ। আরে, এটা কোনো কথা হলো নাকি? আমি এখন তোমার সাথে হোলি খেলার জন্য আমার ইম্পর্টেন্ট প্রজেক্ট ছেড়ে বাড়ি যাব? কেন, তুমি বাবা মার সঙ্গে হোলি খেলতে পারছো না? তুমি কি ছোট বাচ্চা নাকি যে তোমার কাউকে হোলি খেলার জন্য লাগবে? এই শোনো, আমি এত কিছু শুনতে চাই না। শ্বশুর বাড়িতে এটাই আমার প্রথম হোলি, আর আমি মন ভরে হোলি খেলতে পারছি না। আমার নতুন বর হিসেবে তোমার কি কোনো দায়িত্ব নেই? তুমি যদি না আসো তাহলে আমি কিন্তু আজকেই বাপের বাড়িতে চলে যাব। তোমার হোলি খেলার জন্য কাউকে লাগবে তো তুমি একটা কাজ করো, আমার ভাই রূপমকে ডাকো, ও এখনো ঘুমাচ্ছে মনে হয়। তুমি ওকে ঘুম থেকে তুলে ওর সঙ্গে হোলি খেলে নাও, রূপম হোলি খেলতে খুব ভালোবাসে। ও হ্যাঁ, তাই তো, আমার তো এই কথাটা একদমই মাথায় আসেনি। আমার দেওর তো বাড়িতেই আছে, আমি বরং ওর সঙ্গেই হোলি খেলবো। এই বলে দীপান্বিতা ফোন রেখে দেয়। কিন্তু অন্যদিকে রূপম তার গার্লফ্রেন্ডকে কথা দেয় আজকে সে প্রথম গার্লফ্রেন্ডের হাতেই রং মাখবে। সেই জন্য এখনো পর্যন্ত রূপম ঘরে বন্দি থাকে। তার উপর রূপমের গার্লফ্রেন্ড লিপি আজকে তাদের বাড়িতেই আসবে। শোনো, আমি না যাওয়া পর্যন্ত তুমি কিন্তু কারো হাতে রং মাখবে না বলে দিলাম। আমি কিন্তু তোমাকে আগে রং মাখাবো, এই জন্য আমি অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে তোমাদের বাড়িতেও যাচ্ছি। আরে তুমি চিন্তা করো না, আমি তোমার হাতে রং মাখবো বলে বাড়ি থেকে বেরই হয়নি। এমন সময় দীপান্বিতা দরজায় ধাক্কা দিতে শুরু করে। আরে কি হয়েছে কি বৌদি, এতবার দরজা ধাক্কাচ্ছ কেন? আমি এখন বেরোবো না, লিপি আর কিছুক্ষণ বাদেই আসবে, তারপরে আমি ঘর থেকে বেরোবো। তুমি বারবার আমাকে ডিস্টার্ব করো না। এ কি, রূপম যদি ঘর থেকে না বেরোই তাহলে আমি হোলি খেলবো কি করে? না না, রূপমকে দেখছি যে কোনো ভাবে ঘর থেকে বের করতেই হবে। দীপান্বিতা মনে মনে এই ভেবে বলে, আরে লিপি তো চলে এসেছে, সেই জন্যই তো তোমাকে বারবার বাইরে আসতে বলছি। লিপি তোমার জন্য ড্রয়িং রুমে ওয়েট করছে, চলে এসো। এমন কথা শুনে রূপম খুবই খুশি হয়, তাই সে তখনই দরজা খোলে। কিন্তু রূপম যেই না দরজা খুলে বাইরে বেরোয়, তখনই দীপান্বিতা আচ্ছা করে রূপমকে রং মাখিয়ে দেয়। আর ঠিক তখনই লিপিও রূপমদের বাড়িতে এসে পৌঁছায়। তোমাকে রং মাখানোর জন্য আমি এত দূর থেকে কষ্ট করে ছুটে এলাম, আর তুমি এই মহিলার হাতে রং মেখে নিলে? না না লিপি, তুমি বিশ্বাস করো, আমি রং মাখতে চাইনি। বৌদি তোমাকে বললো তুমি নাকি এসেছো, তাই আমি যেই দরজা খুলেছি বৌদি আমাকে রং মাখিয়ে দিল, এতে আমার কোনো দোষ নেই। তোমার বৌদির কোনো বুদ্ধি জ্ঞান নেই? ঘর ভাঙা মহিলা কোথাকার, নিজের বর জোটেনি, আমার বয়ফ্রেন্ডকে রং মাখাতে এসেছে। ধুর, আমারই ভুল হয়েছে এখানে আসা। রূপম, তুমি আর আমাকে মেসেজ করবে না, আজ থেকে আমাদের ব্রেকআপ। আরে এইটুকু ব্যাপারের জন্য তুমি আমার সাথে ব্রেকআপ করছো? আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি বৌদি আমাকে এইভাবে রং মাখিয়ে দেবে। ঠিক তখনই দীপান্বিতার বাবা মা সেখানে এসে উপস্থিত হয়।
আমি জানতাম তুই কিছু না কিছু একটা সমস্যার সৃষ্টি করবি, তাই আমি নিজেই এখানে চলে এলাম। তোকে আমি কতবার বারণ করেছি কাউকে জোর করে রং মাখাবি না, কিন্তু তুই আমার কথা শুনিসনি। নিজে তো বড় হয়েছিস, তোর তো একটু কমন সেন্স থাকা দরকার। এভাবেই বিদিশা দেবী দীপান্বিতাকে খুবই বকাবকি করে, যার ফলে দীপান্বিতা নিজের ভুল বুঝতে পারে। কারোর অনুমতি ছাড়া এভাবে কাউকে রং মাখানো উচিত নয়। আসলে সবাই তো বলে বুড়া না মানো হোলি হে, তাই তো আমি সবাইকে রং মাখিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আমি আর কাউকে জোর করে রং মাখাবো না। এই বলে দীপান্বিতা খুবই কান্নাকাটি করতে শুরু করে। আসলে দীপান্বিতা রং খেলতে খুবই পছন্দ করত, তাই সে যাকে পেত তাকে ধরেই রং মাখিয়ে দিত। কিন্তু তাকে এভাবে কান্নাকাটি করতে দেখে তার শ্বশুরবাড়ির লোকেদের খুবই খারাপ লাগে। থাক বৌমা, যা হয়েছে হয়েছে, তোমাকে আর হোলির দিনে কান্নাকাটি করতে হবে না। চলো, তোমার বাবা মাও তো চলে এসেছে, এবার আমরা পরিবারের সবাই একসঙ্গে রং খেলবো। তোমার যত ইচ্ছা তুমি আমাদের রং মাখাবে, আমরা কিছু বলবো না। এই শুনে দীপান্বিতা খুবই খুশি হয়। দীপান্বিতা খুশি মনে আবার তার পরিবারের সঙ্গে রং খেলতে শুরু করে। বৃষ্টি ক্রমাগত হয়েই চলেছিল, চারিদিকে বৃষ্টির জল জমে থই থই করছিল। এরকম পরিস্থিতিতে চন্দ্রা তার দুই মেয়ে পিঙ্কি এবং রিঙ্কিকে নিয়ে হেঁটেই চলেছিল। চন্দ্রা মনে মনে উপরওয়ালার কাছে তার মেয়েদের জীবন রক্ষার জন্য প্রার্থনা করছিল। হে উপরওয়ালা, আমার মেয়েদের রক্ষা করো, দয়া করে বৃষ্টিটা থামিয়ে দাও। আমি বড় অসহায়, এই গভীর রাতে মেয়েদের নিয়ে আমি কোথায় যাব? কিছু একটা রাস্তা দেখাও দয়া করে। মা, আমরা কোথায় যাচ্ছি? আজকে রাতে আমরা কোথায় ঘুমাবো? আমার পা খুব ব্যথা করছে মা, আর আমি হাঁটতেও পারছি না জানো। মা, আমার খুব ঠান্ডা লাগছে। মা দেখো না, রাস্তায় কত জল জমে আছে, আমরা তো জলে ডুবে মরে যাব। না মা, কিচ্ছু হবে না, উপরওয়ালা আছেন তো, সব ঠিক হয়ে যাবে। খারাপ সময় ঠিক কেটে যাবে। আর একটু কষ্ট কর মা তোরা, আমরা কোনো ভালো জায়গা পেলে সেখানেই আজকে রাতটা কাটিয়ে দেব। চন্দ্রা একটা খুবই সাধারণ মেয়ে ছিল। সে দেখতে অনেক কালো হওয়ায় কেউ তাকে পছন্দ করত না, কিন্তু মোহন চন্দ্রাকে খুব পছন্দ করত। চন্দ্রা দেখতে কালো হলেও তার মন খুব ভালো ছিল। মোহন রাজমিস্ত্রির কাজ করত, তাই সোনপুর গ্রামে কাজ করতে গিয়ে চন্দ্রার সঙ্গে তার আলাপ হয়েছিল। মোহন তার মায়ের বিরুদ্ধে গিয়ে চন্দ্রাকে বিয়ে করেছিল। আমার ছেলে জেদের কাছে আমাকে হার মানতে হলো ঠিকই, কিন্তু আমি আজকে প্রতিজ্ঞা করছি, ওই কালো চন্দ্রা জীবন আমি তছনছ করে দেব। ওকে কখনোই আমি শান্তিতে থাকতে দেব না। ওর জীবন আমি কাঁটা দিয়ে সাজাবো, কাঁটা দিয়ে। প্রথম দিন শ্বশুর বাড়িতে এসেই চন্দ্রা খুব অবাক হয়েছিল এটা জানার পর যে মোহনদের বাড়িতে শৌচালয় নেই। মোহন, তোমাদের বাড়িতে শৌচালয় নেই? এটা আবার কি করে হয়? তোমরা সবাই কোথায় পটি করো তাহলে? হ্যাঁ চন্দ্রা, শুধু আমাদের বাড়িতে নয়, আমাদের এখানে কারোর বাড়িতেই শৌচালয় নেই। আমরা সবাই তো মাঠেই যাই পেট হালকা করতে। আমাদের গ্রামে সবকিছু ঠিক থাকলেও এই দুটো সমস্যা এখনো রয়ে গেছে। কোনো বাথরুম নেই আর জলের কল নেই, অনেক দূরে গিয়ে নদী থেকে জল আনতে হয়। মোহনের কথা শুনে চন্দ্রা আকাশ থেকে পড়ে, কারণ সে যেই অঞ্চলে বাস করত সেখানকার মানুষজনের জীবনযাপন খুব উন্নত ছিল। মোহন, আমার তো বাইরে খোলা মাঠে পটি করার অভ্যাস নেই, আমি মাঠে গিয়ে পটি করতে পারবো না কিছুতেই। তুমি বাড়িতে একটা শৌচালয় তৈরি করো না প্লিজ, না হলে আমার পক্ষে খুব মুশকিল হয়ে পড়বে। আমি বুঝতে পারছি চন্দ্রা, তুমি যেমন জায়গা থেকে এসেছো, আমাদের এখানে থাকতে তোমার খুব কষ্ট হবে। আসলে এই ব্যাপারটা নিয়ে আমরা কোনোদিনও ভাবিনি। তুমি চিন্তা করো না চন্দ্রা, আমাকে কিছু সময় দাও, আমি যেমন করেই হোক একটা শৌচালয় বাড়িতে তৈরি করবই। কদিন একটু কষ্ট করো শুধু। এটা শুনে চন্দ্রা খুব খুশি হয়, কিন্তু দরজার বাইরে থেকে কান পেতে সব শোনার পর লাবণী দেবী খুব রেগে যায়। আমার ছেলেটার মাথায় এই কাল নাগিনীটা খেয়ে ফেলেছে। ছেলেরা বউ পাগল হয়ে জানতাম, কিন্তু এরকম একটা কালো মেয়ের জন্য আমার ছেলে এতটা পাগলামি করবে আমি কোনোদিনও ভাবিনি। দেখতে কয়লার মতো কালো, তার হাগার জন্য নাকি শৌচালয় চায়। আমার ছেলে যখন বলেছে ও যেভাবেই হোক শৌচালয় তৈরি করেই ছাড়বে, কিন্তু আমি এই কালো বউকে কিছুতেই শৌচালয় ব্যবহার করতে দেব না। হ্যাঁ, মোহন শৌচালয় তৈরি করার জন্য অনেক পরিশ্রম করতে থাকে। কয়েক মাসের মধ্যেই সে তাদের বাড়িতে একটা শৌচালয় তৈরি করে। চন্দ্রা খুবই খুশি হয়, কিন্তু ঠিক তার পরের দিনকেই তার জীবনে দুঃখ নেমে আসে।
কারণ মোহন রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে 10 তলা উঁচু বিল্ডিং থেকে পড়ে মারা যায়। 4 মাসের অন্তঃসত্ত্বা চন্দ্রা খবরটা জানার পর কান্নায় ভেঙে পড়ে। এই কাল নাগিনীর জন্য আমার ছেলেটা মারা গেল। এই কালই আমার ছেলেটাকে খেয়ে নিয়েছে। এই বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। আমি না হলে তোকে মেরেই ফেলে দেব। এই বলে লাবণী চন্দ্রাকে খুব মারধর করে। মা, আমাকে মারবেন না এভাবে। আমি প্রেগনেন্ট। আমার এতে কি দোষ বলুন? উপরওয়ালা আমার ভাগ্যে এটাই লিখেছিল। মোহন তো আমার স্বামী। ও চলে যাওয়ায় আমার কি কষ্ট হচ্ছে না বলুন তো? আমার বাচ্চার কি হবে? আমি কি করে মানুষ করব? চন্দ্রাকে এভাবে কাঁদতে দেখে পাড়ার লোকেরা লাবণী দেবীকে বোঝাতে থাকে। হ্যাঁ দিদি, কি আর করবে? তোমার বৌমাকে মেরে ধরে লাভ নেই। যা ভাগ্যে ছিল তাই হয়েছে। ও এখন গর্ভবতী। ওকে এভাবে মারা ঠিক হবে না। তোমার ছেলের বংশধর ওর পেটে আছে, এটা মাথায় রেখো। বংশধর? এই কাল নাগিনীর পেট থেকে কাল নাগিনী বেরোবে। নিজে যেমন কালো অপয়া, ঠিক তেমনই তো বাচ্চা জন্ম দেবে। কান খুলে শুনে নে, তোর বাচ্চা না হওয়া পর্যন্ত আমি তোকে এখানে থাকতে দিচ্ছি। যদি তুই আমাকে আমার বংশের প্রদীপ দিতে পারিস, তাহলে এই বাড়িতে তোর জায়গা হবে, না হলে তোর এখানে কোনো জায়গা হবে না বলে দিলাম। চন্দ্রা মনের দুঃখে কাঁদতে থাকে। সে উপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকে তাকে পুত্র সন্তান দেওয়ার জন্য। বেশ কয়েকদিন তাদের শোকাহত অবস্থাতেই কেটে যায়। একদিন চন্দ্রা পটি করতে যাবে বলে বাথরুমে যাচ্ছিল, কিন্তু সে দেখে যে বাথরুমের দরজায় একটা বড় তালা লাগানো আছে। মা, বাথরুমে তালা মেরে রেখেছেন কেন আপনি? চাবিটা দিন, আমি হালকা হব। আমার শরীরটা খুব খারাপ লাগছে। চাবি? কোনো চাবি হবে না। এই বাথরুমটা আমার ছেলে বানিয়েছিল। দিনরাত পরিশ্রম করে ঘাম ঝরিয়ে রোদে পুড়ে ও এই বাথরুমটা তৈরি করে গেছে। আমার সেই ছেলেকে তুই খেয়ে ফেলেছিস, আর আমি তোকে এই বাথরুম ব্যবহার করতে দেব? তুই ভাবলি কি করে? মা, আপনি এমন করছেন কেন? আমি তাহলে কোথায় পটি করব বলুন? এরকম করবেন না দয়া করে। চাবিটা দিন মা। না, হবে না। এই বাথরুম শুধু আমি ব্যবহার করব। এটা আমার ছেলে তৈরি করে গেছে আমার জন্য, বুঝেছিস? তুই মাঠে যা, মাঠে পটি করে আয়। দেখতে কালো কেলোটি, তুই ফাঁকা জায়গায় বসে পটি করলে কেউ তোর দিকে ফিরেও চাইবে না, বুঝেছিস? যা এখান থেকে। চন্দ্রা অনেক অনুরোধ করলেও লাবণী দেবী তাকে বাথরুমে পটি করতে দেয় না। চন্দ্রা কয়েকদিন কষ্ট করে থাকলেও তার পক্ষে বেশি দিন মলত্যাগ না করে থাকা সম্ভব হচ্ছিল না। তাই সে বাধ্য হয়ে মাঠে পটি করতে চলে যায়। চন্দ্রার কিছু করার ছিল না, সে খুবই অসহায় ছিল। মোহন মারা যাওয়ার পর থেকে চন্দ্রা সেলাইয়ের কাজ করে তাদের সংসার চালাতো, কিন্তু তবুও লাবণী দেবী তার প্রতি কোনো সহানুভূতি ছিল না। কালো চন্দ্রাকে সে সহ্য করতেই পারত না। একদিন, এই শুনছিস? আমার হাঁটুতে খুব ব্যথা। বাথরুমে জল নেই, একদম জল শেষ হয়ে গেছে। যা নদী থেকে জল তুলে নিয়ে আয়। আর শোন, বাথরুমে আমি একটা বড় ড্রাম রেখেছি। নদী থেকে জল নিয়ে এসে ড্রাম ভর্তি করে রাখ। আমার বয়স হচ্ছে, আমার পক্ষে আর নদী থেকে জল তুলে পটি করা সম্ভব না। মা, আমি 8 মাসের অন্তঃসত্ত্বা। আমার সঙ্গে এমন করবেন না। নদী এখান থেকে 2 কিলোমিটার দূরে। অত দূর থেকে আমি জল তুলে এনে অত বড় ড্রাম কিভাবে ভর্তি করব? এই অবস্থায় সারাদিন বসে বসে আমি সেলাই করি, আমার খুব কষ্ট হয়। তার উপর আপনি এভাবে আমার উপর অত্যাচার করলে আমি কিভাবে বাঁচবো বলুন? আমি তো চাই তুই মরে যা। আমার ছেলেটাকে খেয়েছিস, আমার বুঝি কষ্ট হয় না? এই বাড়িতে থাকতে হলে আমার কথা শুনে চলতে হবে, বুঝেছিস? যা জল তুলে নিয়ে আয়, যা। মা, আমার কথা না হয় বাদ দিন, আমার বাচ্চার কথা একবার ভাবুন। এভাবে আমাকে আর কষ্ট দেবেন না। এমনিতেই আমাকে অনেক দূরে মাঠে গিয়ে পটি করতে হয়। এই বেশি মুখ চালাবি না বলে দিলাম, না হলে এখনই পেটে একটা লাথি মারবো। বাচ্চা নষ্ট হয়ে গেলে বুঝবি তখন সন্তান হারানোর কষ্ট কাকে বলে। যা বলছি চুপ করে কর। চন্দ্রা নিরুপায় হয়ে 2 কিলোমিটার হেঁটে গিয়ে নদী থেকে জল তুলতে শুরু করে। দিনের পর দিন চন্দ্রার উপর লাবণী দেবীর অত্যাচার বেড়েই চলেছিল। চন্দ্রার জীবন সে একেবারে দুর্বিষহ করে তুলেছিল। দেখতে দেখতে চন্দ্রার ডেলিভারির সময় চলে আসে। চন্দ্রা 2 যমজ মেয়ে জন্ম দেয়, কিন্তু তার মেয়ে দুটো তার মতোই দেখতে খুব কালো হয়। এই দেখে লাবণী দেবী খুব রেগে যায়। লাবণী দেবী চন্দ্রার সঙ্গে সঙ্গে তার নাতনিদের উপরও অত্যাচার করবে বলে ঠিক করে। পিঙ্কি ও রিঙ্কির বয়স 4-5 বছর হওয়ার পর, এই চন্দ্রা,
তোর দুই মেয়ের জন্য সংসার খরচ অনেক বেড়ে গেছে, দিনরাত শুধু গিলতেই থাকে। তুই আজ থেকে সেলাইয়ের কাজ ছেড়ে রাজমিস্ত্রির কাজ করবি। তোর মেয়েরা তো বড় হয়ে গেছে, ওরাই এখন ঘরের কাজ করবে। চন্দ্রা তার শাশুড়ি মায়ের সব কথাই মেনে নিত। সে মুখ থেকে একটা শব্দও বের করত না, কারণ তার মনে শুধু একটাই ভয় ছিল, এই পৃথিবীতে তার শাশুড়ি মা আর দুই মেয়ে ছাড়া কেউই ছিল না। চন্দ্রার বাবা মা দুজনই কয়েক বছর আগেই মারা গিয়েছিল। কিন্তু সেই দিনটা চলেই আসে তার জীবনে। লাবণী তার কালো বৌমা এবং কালো দুই নাতনিকে সহ্য করতে পারছিল না। এই, তোর দুই কালো মেয়েকে নিয়ে বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমি নিজের ব্যবস্থা করে নিয়েছি। আমার এটা অনেক আগেই ভাবা দরকার ছিল। আমি আমার এই বাথরুমটা ব্যবহার করে টাকা ইনকাম করব। সবাই দূরে দূরে পেট হালকা করতে যায়, সবার কাছ থেকে আমি 2 টাকা 3 টাকা করে নিয়ে বাথরুমটা ব্যবহার করতে দেব, তাই দিয়েই আমার চলে যাবে। তুই এবার তোরটা ভেবে নে। মা, আপনি এমন করবেন না। এই বর্ষাকালে আমি কোথায় যাব বলুন? বাইরে কত বৃষ্টি হচ্ছে। দুই মেয়েকে নিয়ে আমি কোথায় থাকবো? দুই মেয়েকে নিয়ে মরে যা, সেটাই ভালো হবে। যা, এবার বেরিয়ে যা। লাবণী দেবী এভাবেই তার বৌমা এবং নাতনিদের বাড়ি থেকে বের করে দিলে তারা অসহায় হয়ে পড়েছিল। সেদিন রাতে অনেকটা পথ হাঁটাহাঁটি করার পর তারা একটা দোকানের ছাউনির নিচে আশ্রয় নিয়েছিল। পরের দিন সকাল হলে দোকানের মালিক তাদের সেখান থেকে তাড়িয়ে দিলে চন্দ্রা গ্রামের পাশে একটা জঙ্গলে গিয়ে আশ্রয় নেয়। না, যেভাবেই হোক আমাকে আমার মেয়েদের প্রাণ রক্ষা করতেই হবে। চারিদিকে জল ভর্তি, বৃষ্টি বন্ধ হওয়ার নাম নেই। এভাবে জলের মধ্যে থাকলে আমার মেয়েরা তো অসুস্থ হয়ে পড়বে, আর এরা তো ছোট, এরা তো সাঁতারও জানে না। চন্দ্রা অনেক ভাবনা চিন্তা করার পর জঙ্গল থেকে বাঁশ নিয়ে এসে গাছের উপরে একটা ঘর বানায়। ঘরে তার দুই মেয়েকে রাখার পর সে ঘরের পাশে একটা বাঁশের শৌচালয় তৈরি করে। চন্দ্রা কোনো রকমে তার সঞ্চিত অর্থ দিয়ে তার মেয়েদের মুখে খাবার তুলে দিচ্ছিল, কারণ বৃষ্টি বন্ধ না হওয়ায় সে কোনো কাজও পাচ্ছিল না। অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে একদিন নদীর বাঁধ ভেঙে গিয়ে বন্যা দেখা দেয়। লাবণী দেবীর বাড়িতে এবং শৌচালয়ে জল ঢুকে যায়। হে উপরওয়ালা, এইসব কি হচ্ছে? রক্ষা করো আমাকে, এখানে থাকলে তো আমি মরেই যাব। হঠাৎ করে একটা তীব্র জলোচ্ছ্বাস লাবণী দেবীকে ভাসিয়ে নিয়ে চলে যায়। লাবণী দেবী চিৎকার করতে থাকে, বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ বাঁচাও, আমি মরে যাব, বাঁচাও আমাকে। সে জলে ভাসতে ভাসতে জঙ্গলের কাছে পৌঁছে যায়। চন্দ্রা তার শাশুড়ি মায়ের চিৎকারের আওয়াজ পেয়ে তাকে জল থেকে রক্ষা করে নিজের বাসের ঘরে নিয়ে যায়। বৌমা, আমাকে ক্ষমা করো বৌমা, আমি তোমার সঙ্গে এত অন্যায় করেছি, আর তুমি আমার জীবন বাঁচালে। উপরওয়ালা আমাকে আমার পাপের শাস্তি দিল, আমাকে ক্ষমা করো। চন্দ্রা তার শাশুড়ি মাকে ক্ষমা করে দেয়। যতদিন না বৃষ্টি বন্ধ হয় এবং বন্যার কবল থেকে তারা বাঁচতে পারে, তারা বাঁশের তৈরি ঘরেই বসবাস করতে থাকে। বাঁশের শৌচালয় তাদের খুব কাজে আসে। কিছুদিন পর বন্যায় জল কমে গেলে তারা নিজের বাড়ি ফিরে যায়। গ্রামের লোকেরা বাঁশের শৌচালয় দেখে চন্দ্রাকে অনেক বাহবা জানায়। গ্রামবাসীরা চন্দ্রার সাহায্যে নিজের নিজের বাড়িতেও বাঁশের শৌচালয় তৈরি করে। চন্দ্রার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট এভাবেই দূর হয়ে যায়।